সাইমন তার পিচ্চি বইয়ের ছোট্ট কায়াকে অস্থির করে তুলতে ব্যস্ত ছিল। এমন মুহূর্তের সময় হঠাৎই বাইরের দরজায় লাগাতার শব্দ হলো। সাইমন বিরক্ত হয়ে সরে এসে একবার চোখ বুলিয়ে দেখল মেয়েটার চোখ মুখ কুঁচকে বন্ধ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেকে ঠিক করে নেওয়ার পর সাইমন নাফিসাকে ধীরে ধীরে কোলে তুলে নিল। ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলো। ওয়াশরুমে পৌঁছে নাফিসাকে দাঁড় করিয়ে দিয়ে দুই হাতে তার গাল আগলে নিল। তারপর ছোট্ট কোমল একটা চুমু দিল। অধরের হালকা ছোঁয়া নাফিসার অধরে পড়ল। নাফিসা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দিনের আলোয় পুরো বাথরুম স্পষ্ট দৃশ্যমান। সাইমনের শার্ট এখনো তার শরীরে, হাঁটুর উপরে উঠে আছে। লজ্জায় নাফিসার গাল ক্রমাগত লাল হয়ে উঠছে। সাইমন তার দিকে তাকিয়ে অধর কোণে হালকা একটি হাসি ফেলে নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এইভাবে নিজেকে লজ্জায় গুটিয়ে নেওয়ার দরকার নেই। তোমার কোনো কিছুই দেখা আমার বাদ নেই। কাল রাতে তুমি আমার কাছেই গোসল করেছ, তাই অভ্যাস করে নাও। এখন থেকে এক চুলও ছাড় দিব না। নাফিসা লজ্জায় দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। সাইমন মুচকি হাসি দিয়ে নাফিসার দিকে এগোতে গেলেই তখনই দরজায় আবারও লাগাতার শব্দ হলো। হঠাৎই মন স্থির করতে না পেরেই না সাইমন নাফিসাকে বাথরুমের ভেতরে রেখে ঘরে ফিরে গেল। প্যাকেট থেকে জামা কাপড় বের করে হাতে নিয়ে আবারও ওয়াশরুমের দিকে চলে গেল। দূরে চেঞ্জ করে নাও, সময় পেলে আমি চেঞ্জ করে দিতাম। এখন কষ্ট করে নিজে করো, আর যতক্ষণ না আমি রুমে আসি ততক্ষণ বাইরে বের হবে না রুম থেকে, বলেই সাইমন চলে গেল। নাফিসা লজ্জায় মনে হলো মাটির সাথে মিশে যাবে। এই নির্লজ্জ ডিএসপি সাহেবের রূপ তো সে আগে কখনো দেখেনি। ভাবতে ভাবতেই তাড়াহুড়ো করে নিজের জামাটা চেঞ্জ করতে লাগলো। সাইমন ঘরে এসে একটা শার্ট পরে দরজাটা খুলল। সাইমন সাইমনকে দেখে কান্না মাখা ভঙ্গিতে কেঁদে উঠল। আমার ভাইয়া, ভাইয়া দেখো পুলিশ বাহিনী কিভাবে আমার পেছনে লেগেছে, বলেই সাইমনকে জড়িয়ে ধরল। সাইমন কপাল গুটিয়ে সাইফানের দিকে তাকালো, তারপর সামনের দিকে নজর দিল। সামনের পুলিশ অফিসাররা সাইমনকে দেখার সঙ্গে সঙ্গেই সম্মানসূচক স্যালুট দিল। স্যার, আপনি এখানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো সাইফানের সঙ্গে বকবক করা অফিসারটা। সাইফান এইবার ভাইকে ছেড়ে চোখ গোল গোল করে তাকালো অফিসারের দিকে। আয় হায়, আমার তো মনেই ছিল না আমার ভাইও পুলিশ অফিসার। ইস, মিস হয়ে গেল। আগে বললে এত টানাটানি হতোই না। সাইমন চড়ক চোখে সাইফানের দিকে তাকালো। সাইফান দাঁত কেলিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সাইমনের দিকে তাকিয়ে। স্যার, আপনি এখানে? অফিসার আবারও বলল। সাইমন এবার গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, কাল রাতে আপনাদের থানায় যে আসামিগুলো পাঠানো হয়েছিল তাদের সম্পর্কে নিশ্চয়ই জানেন। জি স্যার, অফিসারটি বলল, কিন্তু আমি ওই সময় ডিউটিতে ছিলাম না। আর এইরকম হোটেলে? আমতা আমতা করে বলল। অফিসারটা অনেক আগে থেকেই সাইমনকে চেনে, সাইমনের আন্ডারে কাজ করেছে এর আগে, তাই সাইমনের সম্পর্কে ভালোভাবেই জানে। হোয়াট ডু ইউ মিন বাই এইরকম হোটেল মানে কি? সাইফান এবার সাইমনের দিকে তাকালো। ভাই, তোমাকে আর কি বলবো, তুমি বিয়ে করলে আসামি ধরতে গিয়ে, আবার শেষমেশ বাসর করলে আবাসিক হোটেলে, এরকম রেট পড়া হোটেলে। আয়ে হায়। সাইমন চোখ মুখ কুচকিয়ে বলল, রাজীব কোথায়? জানি না, সাইফান জবাব দিল। সাইমন অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কালকে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা আর ঢাকায় ফিরিনি, এখানে রাত কাটিয়েছি। আর এই জায়গাটা এমন আমরা কেউই জানতাম না, রাজীব সিলেক্ট করেছিল জায়গাটা। অফিসার মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা স্যার, সরি, ভুল হয়ে গেছে। আসলে আপনারা এখানে আছেন এটা আমরা ঠিকভাবে জানতাম না। সে সাইফানের দিকে তাকিয়ে, আর স্যার, এটা কে হয় আপনার, একবার বলবেন? সাইফান চোখ ছোট ছোট করে অফিসারটার দিকে তাকালো। এটা কে মানে? আমরা দুজন আপন ভাই। অফিসার সাইমনের দিকে তাকালো। স্যার, আসলে ওনার রুমে একটা মহিলাকে পেয়েছি। সাইমন চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো। সাইফান সাইমনকে এভাবে তাকাতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আয় হায় ভাই, তুমি আমাকে সন্দেহ করছো? ওই রাজীব ভাই
আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। আমি তো ঘুমিয়েছিলাম। ওই চাচি মার্কা মহিলা কখন আমার ঘরে ঢুকলো আমি জানি না। সাইমন সাইফানের দিকে একবার তাকালো, একটা হতাশার নিঃশ্বাস ফেলল। একে আর কোনো কালে শোধরানো যাবে না, দিনকে দিন বাদর হচ্ছে। তারপর অফিসারের দিকে তাকিয়ে বলল, আপনাদের হয়তো কোনো ভুল হয়েছে, ভালো করে সিসিটিভি ক্যামেরা চেক করুন। হয়তো মহিলাটি পালাতে গিয়ে ঘরের দরজা ফাঁকা পেয়ে ভেতরে ঢুকে পড়েছে। অফিসার মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সাইফান এক লাফ দিয়েই উঠে দাঁড়ালো, সাইমনকে জড়িয়ে ধরলো। এই না হলে আমার ভাই, আমি জানতাম তুমি ভুল বুঝবে না। সাইমন এবার ধমকে উঠল, বাদরের মতো লাফালে এক আছাড় দিব এবার তোকে। রাজীব দেওয়ালের পাশ ঘেঁষে উঁকি দিয়ে লুকিয়ে সবই দেখছিল। ও তখন নিচে গিয়ে স্মোক করছিল, আশপাশটা ঘুরে দেখছিল। হোটেলে আসতে গিয়ে চারপাশের এমন অবস্থা দেখে চমকে গিয়েছিল। নিজেও জানতো না এই হোটেলটা এমন। যদি সাইমন তাকে সামনে পায় তাহলে তো কাঁচা চিবিয়েই খাবে, তাই লুকিয়ে থাকার চেষ্টা করছিল। হঠাৎ সাইফানের চোখ লুকিয়ে থাকা রাজীবের দিকে পড়ল। জোরে চিৎকার করে বলল, এই তো রাজীব ভাই, আমাকে ফাঁসিয়ে এখন লুকিয়ে আছে নিচে। রাজীব বারবার ইশারা করছে কিছু না বলতে, কিন্তু সাইফান কি শোনার পাত্র? সাইমান এবার সাইফানের দেখানোর দিকে তাকালো। রাজীব দাঁড়িয়ে আছে। সাইমানের চোখে চোখ পড়তেই রাজীব ভয়ে ঢোক গিলল। সাইফান এগিয়ে গিয়ে রাজীবের হাতটা ধরে টেনে নিয়ে আসছে। রাজীব বারবার ইশারা করছে, কিন্তু সাইফান তো সাইফানই, কোনো কিছুই শোনার পাত্র নয়। এই নাও ভাইয়া, সাইফান বলল, নিয়ে এসেছি রাজীব ভাইকে। রাজীব ভাই তোমাদের হানিমুনের জন্য শেষে কিনা আবাসিক হোটেল নিয়ে আসলো, আবার আমাকে মিথ্যা কথা বলেছে। আজকে শায়েস্তা করো। রাজীব অসহায় চোখে সাইফানের দিকে তাকালো। সাইফান রাজীবের চোখে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, তুমি যতটা ভদ্র নিজেকে দেখাও রাজীব ভাই, ভেতরে ভেতরে তুমি ততটাও ভদ্র না। তুমি আমাকে শুধু অমৃতের কথা বললে আর নিজে মৌমাছির চাকের সব মধু খাওয়ার জন্য ভেতরে ভেতরে উতলা হয়ে থাকো। কথাটা শেষ হতেই রাজীব সাইফানের মুখ চেপে ধরল এক হাত দিয়ে, আর ফিসফিস করে কানের কাছে বলল, থাম ভাই থাম, আমার চাকরিটা খেয়ে নিবি নাকি এবার? তোর যা জানার আমার কাছ থেকে জানিস, চাইলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। দয়া করে এবার চুপ কর। সাইফান এতক্ষণ রাজীবের হাত মুখ থেকে সরানোর চেষ্টা করছিল। রাজীবের কথাগুলো শুনে সে স্থির হয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকালো, খুশিতে চুপচাপ হয়ে গেল। সাইমান এবার দুজনকে ধমক দিয়ে বলল, এমন বেফালতু কথা বললে দুজনেরই হাল খারাপ করে দেবো এবার। সাইমানের ধমকে রাজীব ও সাইফান দুজনেই চুপসে গেল। রাজীব সাইফানের মুখের দিক থেকে হাতটা সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সাইমান গম্ভীর কণ্ঠে বলল, রাজীব তুমি সত্যিই হোটেলের বিষয়ে কিছুই জানো না? রাজীব কাঁচুমাচু হয়ে বলল, না স্যার, আমি জানলে কি আর আপনাকে এখানে নিয়ে আসতাম? সাইফান রাজীবের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই রাজীব ভাই, সত্যি করে বলো, বিয়ের আগে কি এখানে মধু খেতে এসেছিলে? না হলে এই হোটেলে নিয়ে আসলে কেন? রাজীব সাইফানের দিকে কান্না মাখা চোখে তাকিয়ে বলল, ভাই এবার চুপ কর, আমার জীবন মরণের ব্যাপার, সত্যি কথা বলছি। আমি শুধু বিয়ের আগে একটু অমৃতই খেয়েছি, আর কিচ্ছু করিনি। বাকি সব বিয়ের পরে বাসরের জন্য রেখে দিয়েছি। সাইমান দুজনের দিকে তাকিয়ে বলল, দুজনে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আর নিজেদের জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি নামো, আমরা এখনই এখান থেকে বের হব। রাজীব আর সাইফান পা বাড়ালো, কিন্তু সাইফান কিছু দূর যাওয়ার আগেই আবারও ফিরে তাকালো। সাইমানের দিকে তাকিয়ে বলল, ভাই আমার ছোট কই, তাকে কি হাঁটা চলাফেরার মতো অবস্থায় রেখেছো? একটু দেখতে চাচ্ছিলাম সুস্থ আছে কিনা বেচারি। সাইমান চোখ গরম করে তাকাতেই সাইফান দৌড়ে চলে গেল। সামনে থেকে ইন্সপেক্টর সাইমানের দিকে তাকিয়ে বলল, স্যার আমরা তাহলে আমাদের কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাই। সাইমান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ঘরে ঢুকেই দেখল নাফিসা বসে জামা কাপড় ভাঁজ করছে।
কাল রাতে মেলে দেওয়া জামা কাপড়গুলো এখন গোছাচ্ছে। নাফিসার পরনে একটি সুতির থ্রি পিস, হালকা নেভি ব্লু এবং সাদা ফুলের কাজ করা। ছোট শহরের দোকানগুলোর তুলনায় এর চেয়ে ভালো পোশাক পাওয়া মুশকিল। সাইফান যতটুকু সম্ভব এগুলো নিয়ে এসেছে। সাইমান ধীরে ধীরে নাফিসার দিকে এগোলো। নাফিসা নিজের কাজে ব্যস্ত। সাইমান তার সামনে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে নাফিসার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। নাফিসা হঠাৎই তাকিয়ে মাথা নিচু করে নিল। সাইমান নাফিসার চুল থেকে নাক সরিয়ে তার দুই বাহু ধরে বিছানায় বসালো। টেবিলের থেকে ব্যাগটা খুলে কিছু মেডিসিনের প্যাকেট বের করলো। দুইটি মেডিসিন হাতে নিয়ে একটি মিনারেল ওয়াটারের বোতল বের করলো। সাইমান নাফিসার দিকে এগিয়ে গিয়ে বলল, হাত বাড়াও। নাফিসা সাইমানের কথা মতো হাত বাড়ালো। সাইমান দুইটি মেডিসিন তার হাতে দিল। হাত দিয়ে গাল হালকা চাপ দিয়ে মুখ ঘা করিয়ে পানি ঢাললো। একদম পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছে। তারপর বলল, মেডিসিন দুইটি মুখে দাও। নাফিসা প্রথমে সাইমানের দিকে তাকালো, তারপর হাতে থাকা মেডিসিনের দিকে। সাইমান চোখ কুঁচকে বলল, তাড়াতাড়ি খেয়ে ফেলো। নাফিসা একবারে মুখের পানি গিলে নিল। তারপর সাইমানের দিকে তাকিয়ে বলল, এটা কিসের মেডিসিন? সাইমান বলল, ব্যথা ও জন্ম নিয়ন্ত্রণ পিল। এবার খেয়ে নাও। নাফিসার সাথে সাথেই লজ্জায় মাথা নিচু করে নিল। তারপর চোখ ছোট করে তাকালো মেডিসিনগুলোর দিকে। কত সহজে কথাগুলো তার সামনে বলে দিল। কোনোদিনও ভাবেনি সাইমানের আর একটা রূপ আছে, তাও আবার এমন। ভেবেছিল সাইমান কত ভদ্র, কিন্তু একটু একটু করে সব ভদ্রতার মুখোশ খুলে তিনি নির্লজ্জ ডিএসপি হয়ে উঠেছে। নাফিসা ঢোক গিলে বলল, খাবো না আমি এটা। কেন? নাফিসা মাথা নিচু করে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে কোনো রকমে বলল, আমার বাবু চাই। সাইমান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি চাও? নাফিসা আরো মাথা নিচু করে নিয়ে মিনমিন করে বলল, বাবু। সাইমান ভাবলেশ ভঙ্গিতে বলল, নিজে আগে বড় হও, তারপর সময় হলে দেখা যাবে পিচ্চি। নাফিসা মাথায় ধূপ করে আগুন জ্বলে উঠল, রেগে গেল। এই লোকটা তাকে পিচ্চি পিচ্চি কেন করছে? এই পিচ্চির সাথে যখন অমন করলো তখন ভাবেনি আমি পিচ্চি? নাফিসা রেগে নাকের পাতা ফুলিয়ে বলল, আমি পিচ্চি না, নাও আই অ্যাম 18+। সাইমন ঠোঁট বাঁকিয়ে বলল, যেদিন আমার সামনে মাথা নিচু করার না করে স্পষ্টভাবে আমার কাছে আবদার করবে যে আমার বাচ্চার মা হতে চাও, ওই দিনই আশা পূরণ হবে। তার আগে পড়াশোনায় মনোযোগ দাও, ফালতু কথা ঝেড়ে ফেলো। নাফিসা থমথমে হয়ে গেল। সাইমন আবারও বলল, তাড়াতাড়ি মুখে খাও। বলেই তার গাল হালকা চাপ দিয়ে পানি এবং মেডিসিন মুখের ভেতরে ঢুকিয়ে দিল। সাইমন পেছনে ঘুরে টেবিলের ওপর থেকে ঘড়িটা পড়ে নিল। ফোনটা চেক করতে লাগলো। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দ্রুত সেরে নিল। নাফিসা সাইমনকে পেছনে ঘুরতে দেখে এই সুযোগে মুখ থেকে হাত দিয়ে মেডিসিনটা বের করে খাটের নিচে টান মারল। আর এখন 18+ নির্দ্বিধায় মা হতে পারবে। তার থেকে ছোট মেয়েরাও মা হচ্ছে, তাহলে সে কেন পারবে না? আর ডিএসপি সাহেবের বয়স হচ্ছে, এখন যদি বাবা না হয় তাহলে তার বাচ্চা কাচ্চাগুলো তো বাবাকে বাবা ডাকতে গিয়ে দাদা ডাকবে। তা কিছুতেই হতে দিতে পারে না নাফিসা। আর যাই হোক। সাইমন ফোনটা পকেটে ঢুকিয়ে ঘুরে নাফিসার দিকে তাকালো। নাফিসা বসে কিছু ভাবছে। সাইমন এগিয়ে গিয়ে গাল দুটো হালকা চাপ দিয়ে মুখটা হা করালো। নিশ্চিত হলো মেডিসিন খেয়েছে কিনা। গুড, সাইমন বলল মুখের দিকে খেয়াল রেখে। সবাই বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাইমন আর নাফিসা এক গাড়িতে উঠল, আর অন্য গাড়িটিতে রাজীব ও সাইফান। গাড়ি দুটো চলা শুরু করলো তাদের গন্তব্যস্থলে। নাফিসা চুপচাপ বাইরের দৃশ্য দেখছে। শরীরটা খারাপ লাগছে, তাই জানালার সঙ্গে মাথা ঠ্যাস দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাইমন মনোযোগ দিয়ে ড্রাইভিং করছিল। নাফিসা জানালার বাইরে মাথা ঠ্যাস দিয়ে রেখেছে দেখে তিনি এক হাত দিয়ে নাফিসাকে টেনে ঠিকভাবে বসিয়ে দিল। গাড়ি চালাতে চালাতে সাইমন নাফিসার মুখের দিকে একবার তাকালো। মুখ শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে অসুস্থ বেচারি।
সাইমন হঠাৎ গাড়ি থামালো। নাফিসা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। দৃষ্টিতে চিন্তা ভাবনা ফুটিয়ে উঠল। সাইমন নিজে 2 হাত বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের কোলের ওপরে বসিয়ে দিল। এক হাত দিয়ে গাল আগলে নাকের ওপরে ছোট্ট একটা চুমু দিল। এখনো খারাপ লাগছে বউ? মেডিসিন খেয়েছো না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। সাইমন এভাবে তাকে কোলের ওপরে বসালেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিজেরও ভালো লাগছে না। সাইমনের এভাবে কাছে নেওয়ায় কিছুটা আরামদায়ক লাগছে। সে আরো নিকটবর্তী হতে চেয়ে মুখ ডুবিয়ে দিল সাইমনের বুকে। শরীরের গায়ের গন্ধ নাক দিয়ে টেনে নিতে থাকলো। এই গন্ধটা বরাবরই তাকে মাতাল করে ছাড়ে। সাইমনের শার্ট 2 হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের নাক ঘষতে লাগলো নাফিসা। সাইমন নাফিসার কাণ্ড দেখে মুচকি হেসে দিল। নাফিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনো কি মন ভরেনি বউ? মন না পড়লেও কিছু করার নেই, আমরা এখন রাস্তায় আছি। একদিনে তুমি এত ডোজ সহ্য করতে পারবে না। এতটুকুতেই তোমার এই কাহিল অবস্থা? আর একবার যদি শুরু করি তাহলে তুমি উঠতেও পারবে না। এমনিতেই আমার কোনো সমস্যা নেই, তুমি যদি ঠিক থাকতে পারো আমি রাজি। নাফিসা সাইমনের কথা শুনে হা হয়ে গেল। কত বড় অসভ্য এই লোক ভাবা যায়। তারপর লজ্জায় সাইমনের শরীরের সাথে আরো মিশে গিয়ে মিনমিন করে বলল, ডিএসপি সাহেব, আগে আপনি ভদ্রলোক ছিলেন, এখন তো একেবারে ফাজিল হয়ে যাচ্ছেন। সাইমন নাফিসার কথা শুনে চোখ ছোট করে বাঁকিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, বয়স 34+, এখন আমার। আর কিন্তু টেস্ট তো এখনো 18+। তাই যদি তোমাকে 18+ ফিল না দেই তাহলে বুঝবে কেমন করে যে তোমার বর এখনো টকবকে? আর আমার মতো ভদ্রলোকের এনার্জি দেখে তুমি আকর্ষিত হয়েই ওইভাবে নিঃশ্বাস ফেলে আমার বুকে লুটিয়ে পড়তে না তাহলে? নাফিসা সাইমনের কথাগুলো কানে আসতেই লজ্জায় নাক সিটকে বলে উঠল, সি ডিএসপি সাহেব, একদম লুচ্চা হয়ে গেছেন। সাইমন এবার নাফিসার কানের কাছে ছোট্ট করে কামড় দিয়ে ভাবনশীল ভঙ্গিতে বলল, লুচ্চা না হলে তুমি রাতে কেমন করে টের পেতে যে তোমার বর এখনো 34 না, একদম 18-র মতোই ফিট? চুপ করেন দয়া করে। নাফিসা লজ্জায় কাঁদো কাঁদো গলায় বলল, সাইমনের বুকের ভেতরে মাথা লুকিয়ে রেখে। এই লোকটার কোনো লজ্জা নেই, আল্লাহ কি দিয়ে বানাইছে, এত নির্লজ্জ কেন? ভাবতেই নাফিসার কান বেয়ে গরম ধোঁয়া যেন বের হয়ে আসছে। সাইমন কিছু না বলে নাফিসার গলার কাছে মুখ গুজে দিয়ে গভীর একটা চুমু দিল। তারপর আস্তে করে সরে গেল। ওকে, আর লজ্জা পেতে হবে না, বুঝেছি। এখনো লজ্জা ভাঙেনি। সমস্যা নেই বউ, তোমার লজ্জা ভাঙানোর দায়িত্ব আমার। সাইমনের ঠোঁটের কথাগুলো নাফিসার কানে বাজতে লাগলো। সে কোনো উত্তর দিল না, শুধু সাইমনের শার্টটা শক্ত করে খামচে ধরল। সাইমন ওর এই কাণ্ড দেখে শুধু মুচকি হাসলো, আর কিছুই বলল না। তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে নাফিসা সাইমনের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল, একেবারে বিড়াল ছানার মতো শান্ত নিশ্চুপ। সাইমনের বুকের ভেতর তার নিঃশ্বাস ওঠানামা করছে। সাইমন তাকিয়ে দেখে শুধু শান্ত একটা প্রশান্তি খুঁজে পেল। গাড়ি গিয়ে থামলো থানার সামনে। অন্য গাড়ি থেকে নেমে সাইফান নেমে রাজীবের কানে ফিসফিস করে বলল, রাজীব ভাই, প্র্যাকটিক্যালি কবে দেখাবা আমাকে? জানিও কিন্তু। বলেই তো দিলে। রাজীব দাঁতে দাঁত চেপে সাইফানের দিকে তাকিয়ে বলল, সিজ একটা। এরপর সাইমনদের গাড়ির দিকে এগিয়ে এসে পেছনের দরজা খুলে ছিটে বসলো। দরজা লাগাতেই চোখ সামনে গিয়ে পড়ল, আর সেখানেই দেখে হা হয়ে গেল। নাফিসা তখনও সাইমনের কোলের ভেতরে নিদ্রামগ্ন। সাইমনও এক হাত দিয়ে ওকে আগলে রেখেছে। সাইফান চোখ কসলাতে কসলাতে সামনের দিকে গলা বাড়িয়ে বলল, ভাইয়া, ক্যা সিন হে, তুমি এত রোমান্টিক হলে কবে গো? সাইমন এক ঝটকায় মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। চোখ গরম করে তাকাতেই সাইফান দাঁত কেলিয়ে হেসে ও ধীরে ধীরে গুটিয়ে নিজের সিটে বসে পড়ল। ঠিক তখনই নাফিসা হালকা আওয়াজে ঘুম ভাঙল।
চোখ পিটপিট করে খুলে দেখলো এখনো সে সাইমনের কোলেই শুয়ে আছে। ঘুমের রেশে চোখ ডলতে ডলতে মিনমিন করে বলল, আমি আমার সিটে গিয়ে বসি। সাইফান আর বসে থাকতে পারলো না, জোরে বলে উঠল, আরে ছোট ভাবি, আমার ভাইয়া এত ভালোবেসে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে, আর তুমি কিনা নেমে যাবা বলছো? সাইফানের কথা শুনে নাফিসা চমকে উঠল। সঙ্গে সঙ্গেই সাইমনের শার্ট খামছে ধরে একটু মাথা উঁচু করে উকি দিয়ে পেছন পানে তাকালো। সাইফান দাঁত কেলিয়ে হাসছে। লজ্জায় মুখ রাঙা হয়ে গেল নাফিসার। মুহূর্তেই মাথা আবারও সাইমনের বুকে ডুবিয়ে দিল। এবার তো চোখ ভিজে এলো। মনে মনে ভাবলো, কি সর্বনাশ কপালে জুটলো, এমন একটা বর জুটলো কপালে, এতদিন দূরে দূরে রেখে এখন এমন কাছেই টানছে যে মানুষজন মানামানির নাম নেই। ভাবতেই নাফিসার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এই মানুষগুলোর সামনে তাকিয়ে কথা বলবে কেমন করে? সামনে লজ্জায় আর যেতে পারবে তো? এই লোকটার আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই। কি করে এদের সামনে চোখ তুলে তাকাবো? আল্লাহ, মাটি ফাঁক করে দাও, আমি তলিয়ে যাই। এবার আস্তে আস্তে সাইমনের কোল থেকে সরে আসতে চাইলে সাইমন ওর বাহু শক্ত করে চেপে ধরলো। তারপর দাঁতের পরে দাঁত চেপে পেছন মাথা ঘুরিয়ে গম্ভীর দৃষ্টি ছুড়ল সাইফানের দিকে, চোখ দিয়ে গিলে খাওয়ার দৃষ্টিতে। সাইমনের এভাবে তাকাতে সাইফান মুখ ফুলিয়ে বলল, আমার দিকে এভাবে তাকাও কেন? আমার কোনো দোষ নেই। ছোট ভাবিকে তুমি নিজেই লজ্জা দিয়েছ। তুমি নির্লজ্জ ভাইয়া। নাফিসা এবার আরো জোরে হাত ছাড়াতে শুরু করলো। ওকে এমন করতে দেখে সাইমান ধমকে উঠল, কি সমস্যা, এরকম করছো কেন? সাইমানের হঠাৎ ধমক শুনে নাফিসা লাফিয়ে উঠল ভয়ে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। কাপা কণ্ঠে মিনমিন করে বলল, প্লিজ আমাকে আমার সিটে বসতে দিন। সাইমন ওর দিকে একবার তাকালো, তারপর আর কিছুই বলল না, টেনে ওকে পাশের সিটে বসিয়ে দিল। গাড়ি আবারও চলা শুরু করলো। সাইফান মুখ টিপে হাসতে হাসতে বলল, ভাইয়া, হ্যাঁ আমি তো অনেক এক্সাইটেড। বাসায় গিয়ে যখন তোমাদের বিয়ের কথা বলবো তখন এক একজনের রিয়াকশন কেমন হবে সেটা ভাবতেই হাসি পাচ্ছে। আমার তো মন চাচ্ছে এখনই হসপিটালের সিট বুকিং দিয়ে আসি। সবাই শুনলে হার্ট অ্যাটাক করবে যে তাদের আদরের বড় ছেলে এমন একটা মিনি মাইক্রো বউ নিয়ে এসেছে, তার উপরে সেই বউটা আর কেউ না, আমাদের ছোট নাফু। সাইমন কোনো উত্তর দিল না সাইফানের কথায়। নাফিসা সাইফানের হঠাৎ বলা কথায় চমকে উঠল। কথাগুলো শুনে দুই হাত কসলাতে লাগলো। মনে ভয় ঢুকে যাচ্ছে। বাড়ির সবাই যখন ওদের ব্যাপারটা জেনে যাবে তখন কি প্রতিক্রিয়া হবে? হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। নিশ্চয়ই ঝামেলা হবে। বিশেষ করে মামুনি। মামুনিকে কি জবাব দেবে সেটা ভাবতেই মাথা ঝিমঝিম করছে। নাফিসা আস্তে করে মাথা ঘুরিয়ে সাইমনের দিকে তাকালো। দেখলো সাইমন মনোযোগ দিয়েই গাড়ি চালাচ্ছে। নাফিসা এক ঢোক গিলে নিল, তারপর মাথাটা নিচু করে বলল, প্লিজ এখন বাসায় জানাবেন না আমাদের বিয়ের ব্যাপারে? আমার পরীক্ষার পর সবাইকে জানাবেন। নাফিসা ভয় মেশানো কণ্ঠে অনুরোধ করলো। সাইমন গাড়ি চালাতে চালাতেই একবার নাফিসার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। সাইফান চোখ ছোট করে নাফিসার দিকে তাকালো। এই ছোট ভাবি, আমার সব এক্সাইটেড তুমি এভাবে ধ্বংস করে দিতে পারো না। আমার ভাইয়া কি বউ নিয়ে এখনো পর্যন্ত লুকোচুরি খেলবে? এত বছর ধরে তোমাদের লুকোচুরি চলছে, আর মূল কথা হলো ভাইয়ের বিয়ের কারণে আমার বিয়েটা আটকে আছে। আমার অমৃত খাওয়া কি জীবনে হবে না নাকি? হায় আল্লাহ! নাফিসা সাইমনের কথা শুনে প্রথমে একটু লজ্জা পেল, না চাইতেও মুচকি হেসে ফেলল, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। সাইফান এবার সাইমনের দিকে তাকিয়ে বলল, ভাই রে ভাই, তোর বউ কি বলছে শুনছো? প্লিজ তাড়াতাড়ি বিয়ের খবর সবাইকে জানাইয়া দাও, আর পারলে আজই আমার বিয়ের ব্যবস্থা করো। আমি আর কন্ট্রোল করতে পারছি না। অমৃত খাওয়া থেকে নিজেকে বিরত রাখা আমার জন্য অসম্ভব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার।
নাফিসা এবার সাইমানের দিকে তাকালো তার উত্তর শোনার আশায়। সাইমান গম্ভীর গলায় উত্তর দিল, ঠিক সময়ে আমি সবাইকে বলে দেব। আর তুমি তোমার পড়াশোনা মন দাও, বাকিটা আমার দায়িত্ব। এক্সাম শেষ করো নিশ্চিন্তে। এক্সামের পর আবার বিয়ের জন্য প্রস্তুত থেকো। সাইমানের প্রথম কথায় নাফিসার মনে আনন্দ হলো, কিন্তু পরের কথাটা ঠিক বুঝতে পারল না। অবুঝের মতো সাইমানের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সাইফান এক লাফে সাইমানের সিট খামচে ধরে সামনে চলে এলো। আরে ভাই, তুমি আবার বিয়ের প্ল্যান করছো নাকি? মানে বাসর আবার করবা? বলেই মুখে হাত দিয়ে লজ্জা পাওয়ার ভান করলো। তারপর আবারও বলা শুরু করলো, প্রথমবার তো বিয়ে করলে আসামি ধরতে গিয়ে, তারপর আবাসিক হোটেলে বাসর, এবার নেক্সট বারের প্ল্যান কি ভাই? যাই করো, আমাকে সাথে নিও প্লিজ। আমাকেও এমন এক্সপেরিয়েন্স দাও প্লিজ ভাই। এবার নিজের সিটে বসে কপালে হাত ঠুকতে ঠুকতে হতাশ গলায় বলে উঠতে লাগলো সাইফান, কত মানুষ আজকাল কর্ড খায়, আর আমার শালা কপাল কট খাওয়ার ভাগ্যটুকুও নাই। এবার থেকে যে মেয়ের ভালো লাগবে সেই শালিকেই সাথে নিয়ে যেভাবেই হোক কট খাওয়ার ব্যবস্থা করব। নাফিসা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। সাইমান নাফিসার হাসি শুনে গভীরভাবে তাকালো ওর দিকে। জীবনে এই প্রথমবার নাফিসাকে এতটা খোলামেলা হাসতে দেখলো। সাইফান সাইমানের দিকে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, ভাই গাড়িটা ঠিক করে চালাও, তোমার বউ তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিবে না, পরে মন ভরে দেখিও। এখন গাড়ির দিকে মন দাও, না হলে আমি অমৃত খাওয়ার আগেই পটল তুলবো। যদি আমি অমৃত না খেয়ে মরি, তাহলে আল্লাহ আমাকেই অভিশাপ দিবেন অমৃত না খেয়ে মরার অপরাধে। সাইমান এবার চোখ রাঙিয়ে সাইফানের দিকে তাকালো। সাইমানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান গোমরা মুখ করে বলল, কি রে ভাই, বউকে তো মুগ্ধ হয়ে গিলে খাচ্ছ, আর ছোট ভাইকে আগুনে পোড়ানো দৃষ্টিতে তাকাচ্ছ। ছি ভাই ছি, একবার বাসর করেই এমন হয়ে গেছো, এইসব চলবে না। আর একটা বাজে কথা বললে তোকে তুলে গাড়ি থেকে ফেলে দিব। সাইমান ধমক দিয়ে উঠল, হ্যাঁ অবশ্যই ফেলবা, বউকে কোলে নিয়ে ঘুরবা আর ভাইয়ের বেলায় ফেলে দিবা, এটা আমি মানি না। আমার সামান্য চাই, আমার সাম্য চাই। তুমি আইনের মানুষে বেআইনি। সাইমান আবারও রেগে তাকাতেই সাইফান কথা বন্ধ করে দিয়ে দাঁত বের করে বোকা বোকা ভঙ্গিতে হাসলো। এবার গাড়ির ভেতরে নীরবতা নেমে এলো। সাইমান নিজের মতো ড্রাইভ করতে লাগলো। সাইফান চুপ করে নিজের ফোনটা বের করে ফোন চাপতে লাগলো। নাফিসার জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহর দেখতে লাগলো। অবশেষে গাড়ি এসে থামলো রাশিদ ভিলার সামনে। সাইমান পার্কিং লটে গাড়ি পার্ক করলো। গাড়ির পার্ক করা হয়ে গেলে খোলা মাত্রই নাফিসা আর সাইফান দ্রুত নেমে গেল। দুজন দাঁড়িয়ে রইল গাড়ির পাশে। কিছুক্ষণ পর সাইমানও ধীর ভঙ্গিতে নামলো। দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে চলো। বলেই সাইমান সোজা এগিয়ে গেল। পেছনে পেছনে নাফিসা আর সাইফান হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সাইফান মুখ বাঁকিয়ে নাফিসাকে বলল, ছোট ভাবি, তুমি কিন্তু ঠিক করনি, আমার সব এক্সপেরিমেন্ট একেবারে ধূলিসাৎ করে দিলা। নাফিসা ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে সাইফানের দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে সাইফান ভুরু কুঁচকে হেসে ফেলল। তারপর বলল, প্লিজ বোন আমার, মুখের ভঙ্গিটা চেঞ্জ করো। তোমার বর যদি তোমাকে এইভাবে আমার দিকে তাকাতে দেখে তো সঙ্গে সঙ্গে ধরে বসবে। আমি বুঝি আবার কি বলে দিলাম তোমাকে, তারপর তো আমার হালত খারাপ। নাফিসা মৃদু স্বরে বলল, ভাইয়া প্লিজ চুপ করো, এভাবে বলিও না। সাইফান কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি চুপ না করলে তুই তোর জামাইয়ের কাছে নালিশ দিবি, তাই তো? এইবার নাফিসা একটু বিরক্ত হয়ে জোরে বলল, ভাইয়া। দুজনের এই কথোপকথনের মাঝে তারা ভেতরে প্রবেশ করলো। ডাইনিং রুমে তখন খুব একটা ভিড় নেই। দু একজন সার্ভেন্ট কাজ করছে আর আফিয়া বেগম সোফায় বসে তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন। সাইমানদের আসতে দেখে আফিয়া বেগম দাঁড়িয়ে এগিয়ে এলেন।
স্নেহের ভঙ্গিতে সাইমনের কাঁধে হাত রেখে বলেন, কিরে, চোখ মুখ এত হলুদ হয়ে গেছে কেন? অনেক দূরের পথ, গ্রাম থেকে আসতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। আফিয়া বেগমের কথা শুনে পেছন থেকে সাইফান খিকখিক করে হেসে ফেলল, মুখ বাঁকিয়ে বলল, আরে আম্মু, চোখে মুখের ক্লান্তির আসল কারণ তো অন্য কিছু। তোমার ভদ্র ছেলে প্রথমবার স্বাদ। হঠাৎ সাইমনের রাগী চোখের দৃষ্টি তার দিকে পড়তেই বাকিটা আর বলল না, মুখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল। তারপর আবার নাটকীয় ভঙ্গিতে আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু প্লিজ আমাকে বাঁচাও। তোমার বড় ছেলে যে কোনো সময় চোখ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। উচিত কথা বললেই সবাই আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। আমি তো নিরীহ মানুষ। সাইমন তার এইসব কথায় কর্ণপাত না করে সোজা হাঁটতে শুরু করলো। তবে হঠাৎ পেছনে ফিরে নাফিসার দিকে তাকালো, দেখলো নাফিসা ইতিমধ্যেই আফিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। নরম গলায় সাইমন বলল, অনেক জার্নি করেছো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। বলেই সে নিজের ঘরের দিকে চলে গেল। সাইফান এবার আর বাড়াবাড়ি না করে আফিয়া বেগমের গালে চুমু দিল, দুষ্টুমি ভরা চোখে বলল, আম্মু, আমার বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দাও। আমি আর দেরি করতে চাই না। আগে থেকে অ্যালার্ট করে দিলাম, তোমার পেমেন্টটাও অ্যাডভান্স করে দিলাম। বাদ বাকি তুমি নিজেই আব্বুর কানে দিও। আমি এখন রুমে গেলাম ফ্রেশ হয়ে ঘুম দেব। বলেই সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ওকে যেতে দেখে আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন। হায় আল্লাহ, আমার কপাল। এক ছেলে বিয়ে করবে বলে পাগল, আরেক ছেলে একেবারে বিয়ে করতে চায় না। এই চক্করে আমি বুড়ো হয়ে যাচ্ছি। নাতি নাতনির মুখ বোধহয় আর কোনোদিনও দেখতে পারবো না। মামুনির এই হতাশ ভরা কথা শুনে নাফিসার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। এতদিন মামুনিকে সত্যি কথা না বলে ভুল করেছে, এটা ওর মনে হলো। পরে যদি মামুনি অন্যভাবে জানেন, তাহলে ভুল বুঝবেন না তো? আফিয়া বেগম ডাক দিলেন, কিরে, নিজের গ্রামের বাড়ি ঘুরতে গিয়ে আমাকে একেবারেই ভুলে গেছিস নাকি? একবারও ফোনও দিলি না, মামুনির খবরও নিলি না যে? নাফিসা লজ্জায় আমতা আমতা করে বলল, আসলে মামুনি, ফোন সঙ্গে করে নিয়ে যায়নি তো। আফিয়া বেগম ভালো করে ওর দিকে তাকালেন। নাফিসা তখনও সুতির থ্রি পিস পরা, ওড়নাটা দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে রেখেছে। শরীরের কোথাও বাড়তি কিছু দেখা যাচ্ছে না, তবে মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে লাগছে। আফিয়া বেগম বললেন, কিরে, জামা কাপড় কিছু নিয়ে যাসনি নাকি? তেহু তো হুট করেই আমাকে ফোন করে বলল তোকে কলেজ থেকে নিয়ে যাবে। তখনই তো বলেছিলাম কয়েকটা জামা কাপড় কিনে দিয়ে নিয়ে যাওয়া হোক। যেহেতু কিছুদিন থাকবি, এত তাড়াতাড়ি চলে এলি কেন? সাইমান তো বলেছিল তুই গ্রামে 1 সপ্তাহ থাকবি। নাফিসার বুক ধড়ফড় করতে লাগলো। এই বেটা কি সুন্দর মিথ্যা বলতে শিখেছে! ডিএসপি সাহেব নির্লজ্জ তো বটেই, ফাঁসানোর কৌশলও রপ্ত করেছে। তবুও মুখে শান্ত থেকে বলল, আসলে মামুনি, কলেজে কিছু কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। পরে আবার যাব। আর জামা কিনতে মানে মনেই ছিল না, তাই গ্রাম থেকে একটা কিনে পরে নিয়েছি। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আচ্ছা যা, মুখে তো ক্লান্তি ফুটেই উঠেছে। একবার ফ্রেশ হয়ে নে, আমি তোদের 3 জনের রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি, নিচে নামতে হবে না। নাফিসা হাসি মুখে বলল, মামুনি, রুহিয়াপুরা কই? ওরা সবাই বাইরে গেছে, তোকে খুব মিস করছিল, তোকে নিয়ে বারবার কথা হচ্ছিল। আমিও ওদের খুব মিস করছিলাম। আচ্ছা মামুনি, আমি তাহলে উপরে যাই। যা মা, বিশ্রাম নে। নাফিসা মাথা নেড়ে সাইমনের ঘরের দিকে একবার এগোলো। রুমে ঢুকে দরজাটা লক করে আয়নার সামনে দাঁড়ালো। আস্তে করে ওড়নাটা খুলে বিছানায় রাখলো। তারপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। শরীরের সাইমনের রেখে যাওয়া চিহ্নগুলো চোখে পড়তেই আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। স্পর্শ করার সাথে সাথে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। মনে পড়ল সাইমনের উন্মাদনা। মস্তিষ্কে ওই দৃশ্য আসতেই গা শিরশির করে উঠল। আজ যেন নিজেকে পূর্ণ মনে হচ্ছে, হালাল স্বামীর প্রথম স্পর্শ পেয়েছে বলে। ভাবনার ঘোর ভাঙল দরজায় নক পড়ার শব্দে। ঠক ঠক ঠক। তাড়াতাড়ি ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখলো একজন সার্ভেন্ট খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলো মামুনি পাঠিয়েছেন।
খাবারটা হাতে নিয়ে টেবিলে রাখলো, আবার দরজাটা লক করে দিল। তারপর আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে গেল। অনেকক্ষণ ধরে শাওয়ার নিল, ফ্রেশ হয়ে এসে ধীরে ধীরে খাওয়া শেষ করলো। শরীর বিছানায় এলিয়ে দিল। চোখটা বন্ধ হতেই গভীর ঘুমে তলিয়ে গেল। বিকেলের আবহাওয়াটা তখন একেবারেই মনোমুগ্ধকর। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আকাশ জুড়ে লাল, কমলা আর সোনালী রঙের মিশেল। চারপাশের হাওয়া নরম, স্নিগ্ধ। দূরে কোথাও পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসায় ফিরছে। জানালা দিয়ে সেই আলো ঘরে এসে পড়েছে। ঘরটাকে কেউ এক অদ্ভুত শান্তির আবেশে ভরিয়ে তুলেছে। এমন সময় নাফিসার ঘুম ভাঙল। আধো জাগরণে আরাম করে শরীরটা টানতে গিয়ে হঠাৎ বুঝতে পারল সে এক শক্ত বাঁধনে আটকে আছে। কপাল গুটিয়ে অবাক দৃষ্টিতে তাকাতেই দেখল তার হালাল পুরুষ তাকে বুকের ভেতরে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাইমনের চুলগুলো কপালের ওপরে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, নিঃশ্বাসের ছন্দে সামান্য নড়ছে। এতটা শান্ত, এতটা কোমল রূপ নাফিসা এর আগে কখনো দেখেনি। একেবারে নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। নাফিসার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আস্তে করে হাত বাড়িয়ে সাইমনের কপালের ঝরে পড়া চুলগুলো গুছিয়ে দিতে লাগলো নিজের নরম আঙ্গুল দিয়ে। সেই স্পর্শে যেন ওর ভেতর থেকে গভীর এক মায়া, এক ভালোবাসা জেগে উঠল। সাইমন হালকা নড়ল, কিন্তু জড়িয়ে ধরা হাতের বাঁধন আরো শক্ত হয়ে গেল। নাফিসা এবার ওর বুকে মুখ গুজে চোখ বুজে রইল। তারপর আবার মুখ তুলে অনেকক্ষণ ধরে হালাল পুরুষের মুখের দিকে তাকিয়েছিল নাফিসা। সাইমনের শক্ত অথচ আকর্ষণীয় ঠোঁট জোড়ার দিকে দৃষ্টি আটকে গেল। বুকের ভেতর অদ্ভুত এক কম্পন উঠল। হাত পা ঠান্ডা হয়ে এলো। এক ঢোক গিলে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ঝুঁকে পড়ল নিজের নরম গোলাপি ঠোঁট জোড়া আস্তে করে ছুঁয়ে দিল স্বামী নামক সেই হালাল পুরুষটার ঠোঁটে। মুহূর্তে নাফিসার শরীরে বিদ্যুতের মতো ঝটকা খেয়ে গেল। এতটাই তীব্র অনুভূতির সঙ্গে সে সঙ্গে সঙ্গেই সরে আসতে চাইল, কিন্তু আর সম্ভব হলো না। এতক্ষণ যে ঘুমের ভান ধরেছিল সাইমন, তার বউ, শেষ পর্যন্ত কি করে সেটা দেখার জন্য। আর কিন্তু বোকা মেয়েটা এর কিছুই টের পেল না। পরেক্ষণেই ওর শক্ত হাত নাফিসার কোমর চেপে ধরল। অন্য হাতটা আলতো করে চুল সরিয়ে মাথার পেছনে রাখলো। টান দিয়ে তাকে আরো কাছে নিল। শিকার যখন স্বেচ্ছায় শিকারীর কাছে ধরা দেয়, তখন কি শিকারী সেই সুযোগ হাতছাড়া করে? সাইমনও করল না। নিজের অধিকারী স্পর্শে, নিজের উন্মাদ ভালোবাসায় নাফিসার নরম ঠোঁট জোড়ায় রাজত্ব শুরু করলো। নাফিসার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। হৃদস্পন্দন যেন কানে কানে বাজতে লাগলো। চোখ বুজে ওর অধরে অধর মেলালো, কিন্তু ততক্ষণে সাইমন তাকে নিজের শরীরের নিচে ফেলেছে। ছোট্ট শরীরটা যেন পুরোটাই ঢেকে গেল স্বামীর শক্ত আগলে। নাফিসা প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না, অবাক হয়ে থ হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই স্বামীর উচ্ছ্বাস সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রতিটি স্পর্শে, প্রতিটি আলিঙ্গনে, প্রতিটি উন্মাদনায় নাফিসার বুক ভরে উঠেছে অদ্ভুত এক মিষ্টি অনুভূতিতে। দীর্ঘ সময় পর সাইমন অবশেষে তার পিচ্চি বউয়ের ঠোঁট ছেড়ে দিল। দুজনের শ্বাস তখনও এলোমেলো। নাফিসার লজ্জায় মুখ গুজে ফেলল সাইমনের বুকে, আর সাইমন গভীর তৃপ্তিতে দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটার দিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পের পরবর্তী অংশ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম ছিল চোদ্দের চিঠি, লিখেছে আরোরা চৌধুরী আরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।